সংশোধনের কথা বলছেন, সেই অপশন তো ছিল, কিন্তু যেটা বাদ দেওয়া হয়েছে আইসিটি অ্যাক্টের আইসিটির কথা বলছি না, আমি আমাদের সংবিধানের কথা বলছি। 47 অধ্যাদেশের 3 নম্বর ইয়েতে ধারায় আছে। এখন আমি যেটা আপনাকে বলছি সেটা তো সাংবিধানিক ব্যাপার, আরো বিশেষজ্ঞরা এটা আপনাকে আরো ভালো ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু আমি যেটা বলতে চাইছি এই আইনটা যখন সংশোধন করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তখন তো আমরা বিএনপির দিক থেকে কোনো আপত্তি শুনলাম না, যেটা কেন করা হয়েছে। বিএনপি তো প্রথমে এটা একটা প্রস্তাবনা দিয়েছিল যে এইভাবে সরকার এটা করতে পারেন, কিন্তু দেখুন বিএনপি তো সরকারে নাই, ডিসিশনটা তো সরকারকে নিতে হবে। এই সরকার কিন্তু নিজেই কিন্তু একটা প্রেসার গ্রুপ হিসেবে সরকারকে বাধ্য করতে পারে। প্রেসার গ্রুপ হিসেবে তো আমরা সবসময় বলছি এটা। যেমন আজকেও যদি সালাউদ্দিন আহমেদের একটা আপনি দেখেন, বিশাল আর্টিকেল আছে, সমকাল একটা খুব চমৎকার আজকে ওনার একটা সাক্ষাৎকার ছেপেছে, বেশ বড় আর্টিকেল। সেখানে উনি কিন্তু খুব বটম লাইনে, মানে লাস্ট কোশ্চেনে খুব পরিষ্কারভাবে অ্যান্সার দিয়েছেন যে আদালত ডিসাইড করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে। অথচ ইন্টারেস্টিংলি এটার হেডলাইন করা হয়েছে সমঝোতা চাইছে বিএনপি। মানে এটাও আচ্ছা, রিকনসিলিয়েশন তো একটা পার্ট। আমাদেরকে যখন এগোতে হবে, আপনি যদি দেশটাকে নিয়ে এগোতে চান, রিকনসিলিয়েশন বলতে তো দাগি যারা আওয়ামী লীগ যারা করেছেন কিংবা যারা সরাসরি অপরাধের সাথে সম্পৃক্ত, তাদের যতখানি বিচার হওয়া জরুরি, তেমনি যারা আওয়ামী লীগে বিশ্বাস করেছেন অথচ অপরাধের সাথে সংযুক্ত নন, আপনি তাদেরও বিচার করবেন। স্রেফ আওয়ামী লীগ করেছে বলে সেটা তো হতে পারে না। এই পয়েন্টে রিকনসিলিয়েশনের প্রশ্নটা আসে। কাজে এই যে বিষয়টা ঘুরিয়ে ফিরিয়ে বিচারিক ব্যাপার এবং নির্বাচন, এটাকে মুখোমুখি করা কিংবা সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করাটা যে অন্যায়। 4টা বেসিক সংস্কার, যেটা জনপ্রশাসনের সংস্কার, পুলিশের সংস্কার, আপনার নির্বাচন কমিশনের সংস্কার এবং বিচার ব্যবস্থার সংস্কার, এগুলো তো মোটামুটিভাবে অনেক দূরে গিয়েছে, কিন্তু রোডম্যাপটার অভাবে আমরা বারবার যেটা বলছি, দেখুন যখন ওনারা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে, সরকার বলেছেন, বিএনপি ওটাতে তো আপত্তি করেনি। জুন যখন বলেছে তখনও কিন্তু আপত্তি করেনি, কিন্তু রোড ম্যাপটা কোথায়? একটা রোড ম্যাপ থাকতে হবে। আপনি কিন্তু ডিসেম্বর থেকে জুনে চলে গেছেন, জুন থেকে কিন্তু সম্ভাবনা আছে যে আপনি হয়তো আরও সামনের দিকে যাওয়ার সুযোগ আছে। এরই মধ্যে বেশ কিছু বিতর্কিত ঘটনা কিংবা আমি বলবো যে এমন বহু কিছুতে সরকার ইনভলভ হচ্ছেন যেটার বিষয় তারা নিজেরাই পরিষ্কার করছেন না জাতিকে। যেমন আপনার হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে আমরা প্রশ্নটা তুলতে পারি, কারণ এইটার বিষয়ে আপনি যে সিদ্ধান্তই নেন না কেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের চাওয়া ছিল স্বচ্ছতা, যেই স্বচ্ছতা কখনোই আমরা পূর্ববর্তী সরকারের কাছে পাইনি। এই স্বচ্ছতাটা শুরু থেকে 2-1টা বিষয়ে থাকার পরে কিন্তু আমরা দেখছি যে তাদের স্বচ্ছতার কোনো ধরনের মানে এই বিষয়টা একেবারে সরকার অলওয়েজ, যেমন জাস্ট এই যে ফজলুর রহমান সাহেবের বিষয়টা আমি বলি, একটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য, কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রধান উপদেষ্টা যেটা বলেছেন আমি এখন পর্যন্ত সেটা ডাইজেস্টই করতে পারিনি, যে যুদ্ধের জন্য প্রস্তুতি। হাউ কাম? আমার যুদ্ধ কিভাবে? বাংলাদেশের যুদ্ধ? এইটা ভারত পাকিস্তান যুদ্ধে এই টোটাল সাউথ ইস্ট এশিয়ার এই সকল কয়েকশো কোটি মানুষ কিন্তু পারমাণবিক দুটো দেশ যুদ্ধাবস্থায় যদি দাঁড়িয়ে থাকে, আমি বাংলাদেশ এত ছোট একটা দেশ, আমার লজিস্টিক্স এত লিমিটেড, আমি পারমাণবিক দেশ নই, আমি কিভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকবো? তাও আবার সেখানে আরেকটা পার্ট আছে, যুদ্ধ করলে বিজয়ী হতে হবে। কার বিরুদ্ধে? আমি শত্রুটা চিনতে চাই। কোনোভাবেই বাংলাদেশ কোনো যুদ্ধাবস্থায় নাই। বাংলাদেশ এই পরিস্থিতিতে ভারত পাকিস্তানের এই ওয়ারে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো পরের কথা, দেশ হিসেবে বাংলাদেশ এবং বাংলাদেশের কোনো জনগণ আপনি যান, তারা কেন বইবে আরেকজনের বার্ডেন?